রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু আবার আলোচনার কেন্দ্রে। অতি সম্প্রতি তার একটি চিঠি সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। আপনারা সবাই জানেন যে গত কয়েক মাস আগে বিদেশের কয়েকটি মিশন থেকে তড়িঘড়ি করে তার ছবি নামানো হয়েছে, এবং এটি কোনো অফিসিয়াল নির্দেশ দিয়ে নয়, মূলত টেলিফোনের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারা সংশ্লিষ্ট রাষ্ট্রদূতদেরকে টেলিফোন করে সেই সকল অফিস থেকে সেই রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলানোর জন্য যে নির্দেশনা দিয়েছিল সেটি কার্যকর হয়েছে, এবং সেটা নিয়ে সেই সময় খুব হইচই হয়েছিল। ঘটনার নেপথ্যে কি ছিল আমরা সেটা বলতে পারিনি, তবে যতটুকু আমরা জানতে পেরেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন মালয়েশিয়াতে গেলেন, তো মালয়েশিয়াতে গিয়ে তিনি যখন বাংলাদেশ দূতাবাস ভ্রমণ করলেন, সেখানে গিয়ে তিনি রাষ্ট্রপতির ছবি দেখে অভিমান করেছেন, কষ্ট পেয়েছেন, বিরক্তি প্রকাশ করেছেন, হোয়াট এভার মেবি। তার প্রেক্ষিতে ওখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে। এর বাইরে অন্য কোনো একটি দূতাবাসে গিয়ে রেজওয়ানা হাসান মাননীয় উপদেষ্টা তিনি গিয়েও রাষ্ট্রপতির ছবি দেখে সেখানে বিরূপ মন্তব্য করেছেন, এবং এই ঘটনার পর অনেকটা বিদ্যুতের গতিতে রাষ্ট্রপতির ছবি নেমে যায়। আমাদের দেশের সাধারণ একটা কাস্টম, মানে প্রথা হলো যে যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তাদের দুজনের ছবি সাধারণত সরকারি অফিস আদালতগুলোতে ঝুলানো থাকে। তো সেইভাবে চলে আসছে, এবং এটি কোনো আইনি বাধ্যবাধকতা না থাকলেও এটি একটা ট্র্যাডিশন, এবং এই ট্র্যাডিশন বা ঐতিহ্য এটি কোনো কোনো দেশে সাংবিধানিক আইনের চেয়ে শক্তিশালী, যেমন ইংল্যান্ডে। তো এভাবে বাংলাদেশে চলে আসছিল, এবং আমরা কখনোই এটা নিয়ে কখনো বিরূপ অবস্থার মধ্যে পড়িনি, এবং এটা নিয়ে কখনো সমালোচনা করিনি। অন্যদিকে বঙ্গবন্ধুর যে ছবি এটি টানিয়ে রাখা এবং এই ছবিকে সম্মান প্রদর্শন করা, এটা আমাদের সংবিধানের আইন দ্বারা বিধিবদ্ধ, এটা করতেই হবে, এবং এটি না করলে সংবিধান অবমাননা, রাষ্ট্রদ্রোহ থেকে শুরু করে সর্বোচ্চ যে সকল শাস্তি রয়েছে আমাদের সিভিল প্রসিডিউর কোডে বা ক্রিমিনাল প্রসিডিউর কোডে সিআরপিসিতে, সেটি ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে। এখন বাংলাদেশে এই জুলাই আগস্ট বিপ্লবের পরে অনেক কিছুই হচ্ছে যেটার সঙ্গে আপনি সংবিধান মিলাতে পারবেন না, যেটার সঙ্গে আপনি কাস্টম বা প্রথা মিলাতে পারবেন না, ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতি মিলাতে পারবেন না। আপনি যা ইচ্ছে তাই করতে পারবেন। যেখানে ইচ্ছা সেখানে আপনি মলমূত্র ত্যাগ করতে পারবেন, যেখানে ইচ্ছা সেখানে আপনি আবর্জনা ফেলতে পারবেন। আপনার নাম দেখা গেল ডাস্টবিনের সাথে যুক্ত হয়ে গেল, আপনাকে সবাই ডাস্টবিন ড্যাশ বলল। আপনি আবার কাউকে বললেন যে অমুক, মানে যে কোনো লোকের নামের সাথে আপনি তালিবর সহায়কার শাহ কি যেন একটা, যে তিনের ছেলে কাউয়া, এরকম ভাবে একটা গালি দিয়ে দিতে পারেন, বা আপনি যে কোনো লোকের দুর্বল স্থান দিয়ে আপনি আপনার যে কোনো জিনিস ঢুকিয়ে দিতে পারেন। 1 2 3 4 এরকম বলে আপনি যাকে ইচ্ছা তাকে, সে তারেক রহমান সাহেব হোক বা অন্য তার সে ক্ষমতাধর লোক হোক, বুড়া হোক 80 বছর, 86 বছর, 90 বছর, ডাজ নট ম্যাটার। আপনার যাকে পছন্দ আপনি সঙ্গে সঙ্গে ষাঁড়ের মতো, ষাঁড় দেখেন না, মানে সেই মোটর সাইকেলের উপরে উঠে তার বিশেষ অঙ্গটি বের করে দিয়ে মোটর সাইকেলের সাথে সঙ্গম করার জন্য সে উঠে যায়। সে দেখা গেল যে আরো মানে অদ্ভুত তেলের ড্রামের উপরে সে তার যৌন যে অভিলাষ, যৌন অভিলাষ, তেলের ড্রাম, কেরোসিন তেলের ড্রাম, তারপর শেষে ভ্যান গাড়ি, মানে যা ইচ্ছা তাই সবকিছু। মানে ষাঁড় যা করে, গরু যা করে, বা পাঠা সাধারণত এতটা খাস করে না, পাঠারও একটা লেভেল আছে, কিন্তু গরু, ষাঁড় গরু এর কোনো ধর্ম না, এ যাইছে তাই করতে পারে যে কোনো জায়গাতে। তো এখন এরকম বাংলাদেশের পরিবেশ এমন অবস্থা হয়ে গেছে, আপনার রাস্তায় হঠাৎ করে দেখলেন 90 বছরের একটা বুড়া মানুষ, আপনি 1 2 3 4 বলে হুম করে বা হালুম করে আপনি তার উপর ঝাঁপিয়ে পড়তে পারেন। এটা কেউ আপনাকে কিছু বলবে না, কোনো পুলিশ আপনাকে অ্যারেস্ট করবে না, আপনার বিরুদ্ধে কোনো মামলা হবে না। বা আপনি যে কোনো একটা বয়স্ক মানুষ, সেটা পুরুষ হোক, নারী হোক, 80 বছর হোক, 40 বছর হোক, 20 বছর হোক, আপনি ইচ্ছা মতো তার সামনে দাঁড়িয়ে, তার বাসার সামনে দাঁড়িয়ে, তারপর আপনি লম্ফ ঝম্প করে
টিনের চালে কাউয়া, তারপর শেষে আপনি তাকে সেইটা বলে গালি দিতে পারেন। আপনি যদি বেশি রাগ করেন, আপনার বিশেষ অঙ্গটিও তাকে দেখাই দিতে পারেন। এই যে একটা অবস্থা চলছে বাংলাদেশে, সেই অবস্থার প্রেক্ষিতে কারো ছবি নামানো, রাষ্ট্রপতির ছবি নামানো, বঙ্গবন্ধুর ছবি নামানো, বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা, শাহাবুদ্দিন চুপ্পুর সেই যে বঙ্গভবন, তার সামনে গিয়ে তাকে গালাগাল দেওয়া, দুই সাইডে ঢিল মারা, এগুলো এখন বাংলাদেশে কোনো সমস্যা নয়। ফলে যখন তার ছবি নামিয়ে ফেলা হলো, আমরা সবাই নিশ্চুপ রইলাম, উনিও নিশ্চুপ রইলেন। এরই মধ্যে তিনি যে কাজটি করেছেন সেটা হলো, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তাকে একটা সুদীর্ঘ চিঠি লিখেছেন। সেই চিঠিটি ইতিমধ্যে সামাজিক মাধ্যমে প্রচারিত হয়ে গেছে। তো সেই চিঠিতে তিনি তাকে প্রিয় সহকর্মী সম্বোধন করে অনেক আবেগের কথা বলেছেন, অনেক মানবিকতার কথা বলেছেন, তার জীবনের সফলতা, ব্যর্থতা, আশা আকাঙ্ক্ষা সবকিছু বলেছেন। এবং তার যে ছবি নামিয়ে ফেলা হয়েছে, এই ছবি নামানো নিয়ে তিনি অভিমানের আতিশয্যে, ক্রোধের যে বহির প্রকাশ করেছেন। এই সময়টাতে হঠাৎ করে তিনি এই কাজটি কেন করলেন, এটা নিয়ে হলো আজকের আলোচনা। হঠাৎ করে এই অক্টোবর মাসে কেন তাকে এই কাজটি করতে হবে? তিনি অবশ্য সেপ্টেম্বর মাসে কাজ করেছেন, কিন্তু এটা প্রকাশিত হয়ে যাচ্ছে, আমরা যে আলাপ আলোচনা করতেছি অক্টোবর মাসে। এবং অক্টোবর মাসকে আমাদের দেশে অনেকে ব্ল্যাক অক্টোবর বলার চেষ্টা করছে, এবং সবাই এখানে বিশেষ করে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, তারপরে দেশি বিদেশি যারা বিশ্লেষক, তারা সবাই আশঙ্কা করছেন যে এই অক্টোবর মাসে নানা অঘটন ঘটতে পারে। এবং গত বছর 2024 সনের অক্টোবরটা মোটামুটি ভালো গেছে, কিন্তু 23 সনের অক্টোবরটা কিন্তু ভালো যায়নি, খুবই খারাপ একটা অবস্থা গেছে আমাদের এই বাংলাদেশে। আর ধারাবাহিকভাবে যদি গত 50 বছরে অক্টোবর মাস ধরেন, তাহলে এই মাসটি ঘটনাবহুল। তো এই ঘটনাবহুল একটি মাসে হঠাৎ করে সেই পুরনো একটা ধামাচাপা পড়া, ছাইচাপা পড়া একটা বিষয়, সেটা সামনে কেন আনা হলো, এটা হলো আজকের আলোচনার বিষয়বস্তু। এখানে আমি যেটা বলতে চাই সেটা হলো, জনাব শাহাবুদ্দিন চুপ্পু তিনি কর্মজীবনে একজন ডিস্ট্রিক্ট জাজ ছিলেন। তো জেলা জজ হওয়া চারটিখানি একটা বিষয় না। এবং তিনি যে সময়টাতে, এখন হয়তো জুডিশিয়ারিতে প্রচুর নিয়োগ হচ্ছে, অনেক জেলা জজ আছে, কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন আসলে একটা জেলা শহরে জজ সাহেবের যে মর্যাদা, ওটা 100টা ডিসিএসপি কে সমান করলেও হয় না। মানুষজনের মধ্যে তাদের একটা শ্রদ্ধাবোধ ছিল। জজ সাহেবের বাড়ির সামনে দিয়ে যারাই যাতায়াত করতেন খুব সম্মান এবং মর্যাদা নিয়ে যাতায়াত করতেন, ওইভাবে তাকাতেন। কোনো জজ ঘুষ নিয়েছে, দুর্নীতি করেছে, অন্যায় করেছে, অপচয় করেছে, এটা আমরা আসলে কোনোদিন শুনিনি। অন্তত পক্ষে 2001 সন পর্যন্ত তো শুনিনি। পরবর্তীতে কিছু কথাবার্তা আসছে পলিটিক্যাল কারণে। তো সেই জজিয়তি তিনি করে আসছেন, পরিপূর্ণভাবে একটা ডিস্ট্রিক্ট জজ ছিলেন। এরপর তিনি ছাত্রলীগ করেছেন, মুক্তিযুদ্ধ করেছেন, জেল খেটেছেন, এবং তার সাহস, অসাধারণ সাহস। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর যেখানে সব মানুষ পালিয়েছে, তো তিনি সেখানে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে জেল খেটেছেন। এটা চারটিখানি বিষয় নয়। তারপরে আবার সেই জেল থেকে বের হওয়ার পরেও তিনি চাকরিতে যোগদান করেছেন, বহাল থেকেছেন। ফলে তার কৌশল, তার বুদ্ধিমত্তা, মানে আমরা এখন যারা রাজনীতি করছি আমাদের অনেকের চেয়ে বেশি। তিনি দুর্নীতি দমন কমিশনের কমিশনার ছিলেন, কমিশনার তদন্ত, এবং দুদকের যে কর্মকাণ্ডগুলো তিনি যতদিন ছিলেন সেখানে তার কথা মতো দুর্নীতি দমন কমিশন চলেছে। তিনি যাকে ইচ্ছা তাকে ফাঁসাতে পেরেছেন, যাকে ইচ্ছা তাকে তিনি দায় মুক্তি দিতে পেরেছেন। এবং ওখানে যিনি সভাপতি ছিলেন, গোলাম রহমান সাহেব ছিলেন, সাবেক একেবারে ঝানু আমলা। তো তার মতো মানুষও শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে কৌশলে পেরে ওঠেনি। এর কারণে তার একটা রাজনৈতিক কানেক্টিভিটি ছিল। এবং আমি যেটা দেখেছি যে তার রুম সবসময় জমজমাট থাকতো, তার পাবলিক রিলেশন অসাধারণ। মানুষের সাথে মিষ্টি ব্যবহার করা, মানুষের সাথে সম্পর্ক রক্ষা করা, মানুষকে উপকার করা, রেসপন্ড করা, কাউকে ক্ষতি করা, এমনকি হোয়াট এভার মেবি, এই জায়গাতে তার যে পারঙ্গমতা, এটা অসাধারণ।
তারপরে সেখান থেকে গিয়ে তিনি ইসলামী ব্যাংকের পরিচালক হলেন, এস আলমের সঙ্গে তার সম্পর্ক হলো। তারপরে কোন ফাঁক দিয়ে কিভাবে তিনি যে রাষ্ট্রপতি হয়ে গেলেন, যেখানে সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তুফায়েল আহমেদ, এরকম বাঘা বাঘা মানুষের নাম আসছিল, মতিয়া চৌধুরীর নাম আসছিল। সবাইকে পেছনে ফেলে তিনি শেখ হাসিনার মন জয় করে রাষ্ট্রপতি হয়ে গেলেন। ফলে তাকে যদি আপনি তার কর্মকাণ্ডকে বিচার বিশ্লেষণ করেন, তাহলে তাকে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার হিসেবে আপনাকে স্বীকৃতি দিতে হবে, অথবা আফ্রিকার জঙ্গলের যে বাদশাহ রাজা, সেই যাকে বলা হয় সিংহ, দ্য লায়ন, সেই হিসেবে আপনাকে বিবেচনা করতে হবে। কিন্তু দুর্ভাগ্য হলো আমরা এখন তাকে সবাই ইঁদুরের মতো বা খরগোশের মতো দুর্বল প্রাণী মনে করছি, কিন্তু আসলে তিনি তা নন। তার বুদ্ধি আছে, সাহস আছে, কৌশল আছে, কানেক্টিভিটি আছে, এবং তিনি জানেন কিভাবে সাস্টেন করতে হয়। আওয়ামী লীগের সকল রিক্রুটমেন্টের মধ্যে একমাত্র তিনি সাস্টেন করে আছেন। এটা বুঝতে হবে যে তিনি সাধারণ মানুষ নন। প্রকৃতিতে সবচেয়ে শক্ত প্রাণী যেমন হিরক, তদ্রূপ তাকে হিরকের চেয়ে শক্ত প্রাণী হিসাবে মেনে নিতে হবে, যে তিনি কোনো রকম ভয় না পেয়ে, কোনো রকম আতঙ্কগ্রস্ত না হয়ে, সবাইকে টেক্কা দিয়ে তিনি যেভাবে ওই বঙ্গভবনে টিকে আছেন, এটা আওয়ামী লীগের প্রতিপক্ষ, তার প্রতিপক্ষ এবং সকলের জন্য রীতিমতো তিনি একটা বজ্রপাতের মতো ওখানে অপেক্ষা করছেন। তো সেই বজ্রপাত একটা চিঠি লিখেছে। এটা চারটিখানি ব্যাপার নয়, এর পেছনে আরো অনেক কিছু আছে, সেই বিষয়গুলো বুঝতে হবে। আপনার ইতিমধ্যে উনি খুব ধীরে সুস্থে কতগুলো বিষয় জানান দিয়েছেন। প্রথম, সাংবাদিক মতিউর রহমান মানব জমিনে তার সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি আলাপ আলোচনায় বলেছেন যে শেখ হাসিনা চলে গেলেন, তার কাছে বলেও গেলেন না। এটার মধ্যে যে কত বড় ডিপ্লোম্যাসি আছে, কত বড় কৌশল আছে, এটা ভবিষ্যতে আপনারা বুঝতে পারবেন, এখন আপনারা বুঝতে পারবেন না। শেখ হাসিনা চলে গেলেন, তার কাছে বলে গেলেন না। তিনি তার আপনজন হিসাবে অনেকের পরিচিত, যাদের মুখ পাতলা, মানে গ্রামে কিছু মহিলা আছে না, কারো কাছে কিছু কথা বললে, বা পুরুষ আছে, আপনি সুন্দরভাবে বললেন যে ভাই তোমাকে গোপন কথাটা বললাম, তুমি এই কথাটা কাউকে বলো না। এইরকম এই সমাজের অনেক লোক আছেন যাদের সব জায়গাতে চালচলন আছে। এরকম অনেকের কাছে টেলিফোন করে তিনি কিছু কিছু কথা বলে দিয়েছেন, এবং সেই কথাগুলো বলে দেওয়ার ফলে আসল যে ঘটনা, আমাদের সরকার এবং সরকারের বৈধতা, সরকারের শপথ, এইগুলো নিয়ে এখন যে সকল কনফিউশন এবং ক্যাওয়াস তৈরি হয়েছে, এইগুলো সমাধানের জন্য আপনাকে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এই শাহাবুদ্দিন সুপ্পুর কাছে যেতেই হবে, নো ওয়ে। যেমন সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের রেফারেন্স কোথায়? আপনি সেই যে রেফারেন্স কথা বলছেন, বৈঠক হয়েছে, ফুল বেঞ্চ কোর্ট এরকম একটা রায় দিয়েছে, এখন সেই রায়ের কপি খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে এই কাজটি যারা করিয়েছে, এই বুদ্ধি যারা দিয়েছে, আর বুদ্ধি দেওয়ার পরে এই বুদ্ধির পাল্লায় পড়ে যারা রাতারাতি কাজ করে ফেলেছে, কাজ করার পরে দেখা গেল হায় হায় আমি খেয়ে ফেলেছি, সবকিছু করে ফেলেছি, এখন তো আমার পকেটে টাকা নাই। এখন সেই রায়ের কপি কোথায় আছে, কি অবস্থায় আছে, সুপ্রিম কোর্টের কাছে যদি উনি জানতে চান, উনি যদি একটা চিঠি লিখেন যে সেই রায়ের কপিটা দরকার, রাষ্ট্রপতির দপ্তর থেকে এটা উনি লিখতেই পারেন যে 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের যে রেফারেন্সটি, সেই রেফারেন্সটি নথি রাষ্ট্রপতির দপ্তরে উপস্থাপন করা হোক, এই কথাটা উনি লিখতে পারেন। কি হবে আপনি বোঝার ব্যাপার চেষ্টা করুন। দ্বিতীয়ত, উনি ক্যাবিনেট ডিভিশনে লিখতে পারেন যে শেখ হাসিনার যে পদত্যাগপত্র আমি ফাইলের মধ্যে পাচ্ছি না, এই পদত্যাগপত্র দিন। বর্তমান যিনি ক্যাবিনেট সচিব আছেন তার হার্ট অ্যাটাক শুরু হয়ে যাবে, রীতিমতো হার্ট অ্যাটাক শুরু হয়ে যাবে। এর কারণ হলো এই যে উপদেষ্টা পরিষদের যে বৈঠক, মিটিং, শপথ, এগুলো তো সব ক্যাবিনেট ডিভিশন থেকে করা হয়। এখন যিনি ক্যাবিনেট সচিব আছেন তিনি ওই সময়টাতে ছিলেন যাকে বলা হয় শিক্ষা সচিব, কিন্তু দায়িত্ব তো তার। এমনি তিনি নরম সরম মানুষ, ভদ্রলোক মানুষ। এখন যদি এই জিনিসটা বলা হয় শেখ হাসিনার পদত্যাগপত্রটা
আমি চাই তার সঙ্গে সঙ্গে তিনি যদি এই যে তার ছবি নামানোর বিষয়ে পত্রিকার যে কাটিং থেকে শুরু করে যা কিছু হয়েছে এবং তার এই চিঠিটি যেটি তিনি পররাষ্ট্র উপদেষ্টাকে দিয়েছেন, এই বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টের একটা রেফারেন্স চান, মতামত চান, যে আমার এই ছবিটা নামিয়ে ফেলা হলো, এই ছবি ওখানে থাকার কি জন্য সেটা ছিল আর কি জন্য সেটা নামিয়ে ফেলা হলো, এটার যে আইনগত ব্যাখ্যাটা কি, এই ব্যাপারে উনি যদি একটা সুপ্রিম কোর্টের রেফারেন্স চান, তাহলে তো টোটাল 3টা রেফারেন্স হলো। শেখ হাসিনার পদত্যাগ পত্র কোথায়, আর সংবিধানের যে 106 অনুচ্ছেদ অনুযায়ী যে এই সরকার শপথ গ্রহণ করলো, সেই 6 অনুচ্ছেদের যে সিদ্ধান্ত রায়টি সুপ্রিম কোর্টে কত তারিখে হয়েছিল, কোথায় আছে, কি অবস্থা আছে, রেকর্ড কি, এবং তখন বিচারপতি কারা ছিলেন, কোথায় ছিলেন, এই বৈঠকটি কোথায় বসে হয়েছে, ভার্চুয়ালি হয়েছে না ফিজিক্যালি হয়েছে, কয় তারিখে হয়েছে, কি হয়েছে, এই সমস্ত বিষয় রাষ্ট্রপতি চাইতেই পারেন, তিনি সুপ্রিম কমান্ডার। তাহলে বোঝার চেষ্টা করেন যে তিনি যে নড়াচড়া শুরু করেছেন, এবং সেটা এই অক্টোবর মাসে এবং এই চিঠির মাধ্যমে। এটি যদি শুধুমাত্র এই চিঠির মধ্যে সীমাবদ্ধ হয়ে যায় তাহলে আমার কোনো বক্তব্য নাই, কিন্তু এটা যদি তিনি টানতে থাকেন তাহলে কয়জনের যে কাপড় চোপড় নষ্ট হবে, কিভাবে যে পরিস্থিতি উত্তাল হবে, তা বলাই বাহুল্য। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি ব্যাখ্যা করার জন্য কয়েকদিন আগের একটি ঘটনা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। বিএনপির বর্ষীয় নেতা এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অত্যন্ত সম্মানিত মার্জিত ভদ্রলোক, সম্প্রতি তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন এবং সেখানে তার একটি বক্তব্য সারা বাংলাদেশে তোলপাড় সৃষ্টি করেছিল। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন বলে মন্তব্য করেছিলেন। আমার মনে নাই ঠিক যে অনুষ্ঠানটা কি ছিল, তারপর কোন প্রেক্ষাপটে তিনি এই কথাগুলো বলেছিলেন, তার সেই বক্তব্যের যে অন্তর্নিহিত তাৎপর্য এটা কি ছিল, ওটার পক্ষে কোনো কিছু বলার হয়তো কিছু ছিল, কিন্তু ওই সময়টিতে তাকে নিয়ে এতটা বেশি ট্রল হচ্ছিল, বিষয়টা নিয়ে এত ট্রল হচ্ছিল, তখন যদি এটা নিয়ে আমি কোনো পক্ষে বা বিপক্ষে যাই বলতাম না কেন, ওটা ঠিক আমিও ধারণ করতে পারতাম না, বিএনপিও হয়তো ধারণ করতে পারতো না। এই জন্য আসলে ওই বিষয়টা নিয়ে ওই মুহূর্তে আমি তেমন কোনো কথা বলিনি আর কোনো ভিডিও করিনি। কিন্তু যে নির্মম নিষ্ঠুর সমালোচনা হয়েছিল মির্জা ফখরুলকে রীতিমতো বিএনপির অনেক লোক, বিএনপি বিরোধী অনেক লোক যেভাবে ট্রল করেছিলেন, তা মির্জা ফখরুল সাহেবের জীবনে আর কখনো হয়নি। যেটা সবাই বলার চেষ্টা করেছিলেন যে ঠিক আছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে মির্জা ফখরুল সাহেব দেখতে পান, তাহলে তো আর নির্বাচন দরকার নেই, ইলেকশন দরকার নেই, ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন, তিনি থাকুন, নির্বাচন হলে সেখানে প্রধানমন্ত্রী হবেন যাকে বলা হয় তারেক রহমান সাহেব। তো মির্জা ফখরুল সাহেব তো তারেক রহমান সাহেবের ভিতরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাননি, কখনো বলেননি। আবার বিএনপির যারা লোকজন তারা কখনো চায় না যে তাদের পার্টির ফাউন্ডিং ফাদার, এই দলটি যিনি প্রতিষ্ঠা করেছেন, জিয়াউর রহমানের এই যে ভাবমূর্তি, তার যে ইমেজ, এটি অন্য কোনো নেতা দ্বারা প্রতিস্থাপিত হোক। এর কারণ হলো জিয়াউর রহমানের যে লিগেসি, তার যে ঐতিহ্য, মুক্তিযোদ্ধা হিসেবে, তারপর সেই 7ই নভেম্বরের পরবর্তী সময়ে সেনাবাহিনী এবং দেশে স্থিতিশীলতা বজায় কারী হিসেবে, দেশে প্রথম মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে সফল, প্রেসিডেন্ট হিসেবে সফল, একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করে যেভাবে তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন, সফল, এবং সর্বোপরি তার যে মৃত্যু, এটি যেভাবে সারা বাংলাদেশের মানুষকে
আবেগময় করে তুলেছিল, বিএনপির প্রতি মানুষের দুর্বলতা জন্ম দিয়েছিল এবং বিএনপির সমর্থকদেরকে যেভাবে বজ্র কঠিন ইস্পাতের মতো পরস্পরের সাথে সম্পৃক্ত করেছিল, এটি অন্য কারোর সঙ্গে তুলনীয় নয়। হয়তো বেগম জিয়া, হয়তো তারেক জিয়া, হয়তো পরবর্তী অন্য কেউ বিএনপির নেতা, তারা কোনো কোনো ক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সফলতাকে ছাড়িয়ে যাবেন, কিন্তু অ্যাজ এ হোল তাদের কোনো কর্মকাণ্ড দ্বারাই সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি অর্জিত হবে না। আর যদি সেটা হয় তাহলে বিএনপি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে এবং সেখানে নতুন আরেকটি দল তৈরি হয়ে যাবে। তো কাজেই বিএনপি কখনো চাইবে না যে বিএনপির মধ্যে জিয়াউর রহমান সাহেবের চাইতে বড় কোনো নেতা আসুক, তার চেয়ে বড় কোনো রেভলিউশন সেখানে তৈরি হোক, এতে করে সেই বিএনপির যে সক্রিয়তা এটি হারিয়ে যাবে। আওয়ামী লীগের ক্ষেত্রে তিনবার এই ঘটনা কিন্তু ঘটেছে। প্রথমবার আওয়ামী লীগ প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তো যখন ভাসানীর সাথে বড় নেতা চলে এলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, ভাসানী শেষ, আওয়ামী লীগ ভেঙে গেল, আলাদা মানে যাকে বলা হয় সেই ন্যাপ তৈরি হলো, ন্যাশনাল আওয়ামী পার্টি তৈরি হলো। তো এরপরে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জমানা চলতে থাকলো। একটা সময় হোসেন শহীদ সোহরাওয়ার্দীর চাইতে বড় নেতা চলে এলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে আমরা ভুলে গেলাম এবং এখনো পর্যন্ত লিগেসিটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়েই আছে। এই হলো অবস্থা। এর মধ্যে আওয়ামী লীগ কতবার ভেঙেছে, বহুবার ভেঙেছে, স্বাধীনতার পরে, স্বাধীনতার আগে টুকরো টুকরো হয়ে গেছে। আবার সেই জোড়া লাগানো আওয়ামী লীগকে একত্র করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। কিন্তু সমস্যা হলো যে তাকেও যখন বলা হলো যে সে বঙ্গবন্ধুকে অতিক্রম করে ফেলেছে, শেখ হাসিনা যে কাজগুলো করেছেন, তার যারা তেল পার্টি, তো এই তেল পার্টি বা মালিশ পার্টি, এই তেল পার্টি তাকে বলা তো যে আপনি নোবেল পুরস্কার পাবেন, পাওয়া উচিত, তো যারা নোবেল দিচ্ছে না তারা শেষ হয়ে যাবে, আপনি যেভাবে আওয়ামী লীগে যে পর্যায়ে নিয়ে আসছেন বঙ্গবন্ধু থাকলে এটা পারতেন না। ফলে কি হলো, এই কথাবার্তার ফলে শেখ হাসিনার কি হয়েছে আর আওয়ামী লীগের কি হয়েছে এখন একটু দেখার চেষ্টা করেন। তো সেই দিক থেকে বিএনপির যারা নেতৃস্থানীয় লোকজন রয়েছেন তারা কখনো চাইবেন না যে দলের ভেতরে এমন কেউ আসুক যারা সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চাইতে যোগ্যতম হয়ে যান। এই জন্য পার্টির মধ্যে কখনোই কাউকে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি হিসাবে কেউ বর্ণনা করেনি। তো সেক্ষেত্রে হঠাৎ করে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে দেখা গেল, বোঝার চেষ্টা করুন যারা মাথায় ঘিলু আছে যাদের বিএনপির, তারা কিভাবে এটাকে রিয়াক্ট করেছে, সিরিয়াসলি রিয়াক্ট করেছে। আর যারা বিএনপির বিরুদ্ধের যারা লোকজন রয়েছে তাদের বক্তব্য হলো যে তাহলে আর দরকারটা কি, নির্বাচন করে পয়সা খরচ করার দরকার কি, ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে আছে সেভাবে থাকুক, এনসিপির সঙ্গে বিএনপি এক হয়ে যাক, দুটো দল একসাথে কাজকর্ম করুক এবং তাকে দ্বিতীয় জিয়াউর রহমান উপাধি দিয়ে বিএনপির যারা লোকজন রয়েছে তারা ঠিক ইনকিলাব জিন্দাবাদ বলে সেই নতুন ধারা রাজনীতি তারা শুরু করুক। ফলে কি হলো, এই যে জিয়াউর রহমানের মধ্যে যে প্রতিচ্ছবি, ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে জিয়াউর রহমানের যে প্রতিচ্ছবি, এটা নিয়ে ওই সময়টাতে এইরকম কথাবার্তা আলোচনা হতো। তো এখন যখন আমরা এই কথা বলছি এবং এই কথা বলার প্রয়োজন হলো যে ওই প্রেক্ষাপটটা এখন রিভার্স হয়ে গেছে। মির্জা ফখরুল সাহেব যখন এই কথাগুলো বলেছেন জুলাই সনদ স্বাক্ষরের আগে, ঠিক সেই সময়টিতে মনে করা হতো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির একটা হরিহর আত্মার সম্পর্ক। বেগম জিয়া তাকে অত্যন্ত সম্মান করেন, তিনিও বেগম জিয়াকে সম্মান করেন, তারেক জিয়া মুরব্বী হিসেবে তাকে সম্মান করেন, মর্যাদা দেন এবং বিএনপির হাই কমান্ড তারা হয়তো এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিল যে কোনো অবস্থাতেই তারা যাকে বলা হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যাবে না। এই জন্য তাকে তেল মারতে হবে, তাকে ফ্লার্টিং করতে হবে, তাকে রাজি খুশি করতে হবে।
তাকে ইন্সপায়ার্ড রাখতে হবে। দ্বিতীয়ত, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির যে সম্পর্ক, এটাকে এতটা কাপে কাপ মেলাতে হবে যেন বাইরের কোনো লোক, দ্বিতীয় পক্ষ বা তৃতীয় পক্ষ, ওখানে টুস করে ঢুকে বিএনপিকে তাড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছাকাছি যেতে না পারে। যেভাবে জামাত প্রথম দিকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে খুব তেল মারতেন, জামাতের নেতারা প্রায় সবাই ওয়াজ মাহফিলে বলতেন যে উনি হলেন আল্লাহর পক্ষ থেকে দেয়া একটা নেয়ামত, তার বিরোধিতা করা হারাম, ইমানই থাকবে না। বিশেষ একটা পরিস্থিতিতে আল্লাহ তাকে বাংলাদেশে পাঠিয়েছেন, কাজেই তাকে মানে কি বলবো, এটা বলাটাও শিরক হয়ে যাবে। মানে এমন সব অদ্ভুত অদ্ভুত ওয়াজ করতেন যে আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত আসছে তার অবাধ্যতা করাটা হারাম, নিষিদ্ধ, ইমান থাকবে না, এরকম নানা রকম যাকে বলা হয় ন্যারেটিভ ওয়াজের ময়দানে অনেক তথাকথিত বক্তা এভাবে বলেছেন। সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখন পর্যন্ত সেগুলো ভাইরাল আকারে। এরপর এনসিপির যারা লোকজন, তাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূস তো বলেছেন যে ওরাই আমাকে নিয়োগ দিয়েছে, আর তারাও বলেছে আমরাই তাকে নিয়োগ দিয়েছি। তো এদের মধ্যে একটা দাদা নাতির সম্পর্ক, পিতা পুত্র সম্পর্ক, মানে যেরকম নানা নাতির সম্পর্ক, হোয়াট এভার মেবি, একটা মধুর সম্পর্ক ছিল। আমাদের আবহমান বাংলা যে সম্পর্কগুলো হয়, খালি যেহেতু বয়স বেশি না, শালা দুলাভাইয়ের যে সম্পর্ক, এটা মানে বলতে পারবো না। মানে আমাদের মধ্যে কতগুলো সম্পর্ক আছে যেখানে একটু খোঁচাখুচি করা যায়, কোলাকুলি করা যায়, কুতকুত খেলা যায়, গুঁতো দেওয়া যায়, এরকম। তো এই সম্পর্কগুলো সাধারণত নানা নাতির সাথে ভালো হয়, দাদার সাথে নাতির সম্পর্ক ভালো হয়, এবং ইদানিং এখন বাপ আর ছেলেদের মধ্যে এরকম সম্পর্ক চলে আসছে। আমাদের সময় আমরা যেমন বাবাকে চাচাকে খুব ভয় পেতাম, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে বাপ আর ছেলে অনেকটা বিয়ের মতো, শালা বিয়ের মতো, শালা সম্বন্ধীর মতো এরকম ভাবে একসাথে দুষ্টামি করে। তো যা হোক, এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন প্রথম দিকে তাদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের এরকম একটা সম্পর্ক ছিল। তারা একে অপরকে ফ্লার্ট করতেন, একে অপরের সঙ্গে খুনসুটি যেতেন, কাছাকাছি ডাকতেন, কাছাকাছি খাবার দাবার করতেন, একসাথে ভ্রমণ করতেন, নানা রকম। তারা এখান থেকে রংপুর আবু সাইদের বাড়িতে গেছেন, আমেরিকাতে গেছেন, লন্ডনে গেছেন, কত জায়গাতে গেছেন। কিন্তু সেই সম্পর্কটা এখন আর নেই। তাদের সেই জামাত এবং এনসিপি তাদেরকে সেখান থেকে রীতিমতো তাড়িয়ে সেখানে জায়গাটা করে নিয়েছিলেন বিএনপির যারা লোকজন আছে তারা। এবং কোন অবস্থায়, মহব্বতের কোন অবস্থায় পৌঁছলে বিএনপি, দেখা গেল যে বিএনপি 3 জন নেতাকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারি খরচে তিনি সেই জাতিসংঘের অধিবেশনে তিনি ভ্রমণ করে এসেছেন। তো কাজী বিএনপি সবসময় চেয়েছে যে তাদের মধ্যে যে এখন মধুরতম সম্পর্ক যাচ্ছে, এর মধ্যে যেন কোনো ভিলেন মুহাহা করে ঢুকে না পড়ে, কোনো ভিলেন এসে যেন এই তাদের মধুরতম সম্পর্ককে বিষাক্ত করতে না পারে। এই জন্য কি করতে হবে, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশংসা করতে হবে। আর প্রশংসা করার জন্য এখন মির্জা ফখরুল সাহেব, তিনিও বয়স্ক মানুষ, একটা কথা বলে ফেলেছেন, এবং সেটা নিয়ে আমি তো বললাম যে যা যা ট্রল হবার তা হয়েছে, কিন্তু বিএনপির শেষ রক্ষা হয়নি। যে জুলাই সনদ স্বাক্ষর হয়েছে, সেই স্বাক্ষরের পরে দেখা গেল যে ডক্টর মোহাম্মদ ইউনূস মূলত যে বিএনপির সাথে সম্পর্ক করার চেষ্টা করেছেন, এটার মধ্যে সততা ছিল না, সঠতা ছিল। আর এই কারণে বিএনপি বিক্ষুব্ধ হয়ে বলছে যে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। মানে অনেকটা ঠিক এরকম যে আমাদের বাংলা সিনেমাতে অনেক গান হয় না, অদ্ভুত গান, আপনি কাউকে খুব ভালোবাসেন, অসাধারণভাবে ভালোবাসেন, কিন্তু সে আপনার সঙ্গে বিশ্বাস ভঙ্গ করে বসলো। বিশ্বাস ভঙ্গ করার পরেও আপনি তার পিছিয়ে পিছিয়ে ঘুরবেন, তাকে বাদ দিয়ে আপনি কোনো কিছু করতে পারবেন না। একটা বিখ্যাত গান আছে না, বেদের মেয়ে জ্যোৎস্না আমায় ফাঁকি দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না, কি যেন আছে না, গান আছে না, বেদের মেয়ে জ্যোৎস্নার একটা গান, নাচে নাচে গান গায়। মানে বেদের মেয়ে জ্যোৎস্না ফাঁকি দিচ্ছে নায়ককে, ইলিয়াস কাঞ্চনকে, কিন্তু তারপরে ইলিয়াস কাঞ্চন মনের আনন্দে নাচছে, গান গাইছে, এবং তারপরে সে বেদের মেয়ে জ্যোৎস্না, বেদের মেয়ে জ্যোৎস্না এই কথাগুলো বলছে। এটা একটা উপলক্ষ। এই গানের সঙ্গে, এই পাত্রপাত্রী চরিত্রের সঙ্গে বর্তমান রাজনীতির কোনো তুলনা নেই, কিন্তু জাস্ট উদাহরণ দিলাম যে জুলাই সনদের মাধ্যমে বিএনপি যে হুমকির মধ্যে পড়েছে, যে রাজনীতির সঠতার মধ্যে পড়েছে, প্রতারণার মধ্যে পড়েছে,
এর ফলে বিএনপি বুঝে গেছে যে তাদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সম্পর্ক, প্রেম ভালোবাসা, এটা অরিজিনাল ছিল না। তার অরিজিনাল প্রেম ভালোবাসা ছিল জামাত এবং এনসিপির সঙ্গে ছিল। ফলে এখন ওই যে মির্জা ফখরুল সাহেবের সেই কথা, জিয়াউর রহমানের যে প্রতিচ্ছবি, এটা নিয়ে আবার নতুন করে ট্রল হচ্ছে। কি ট্রল হচ্ছে? এখন যে ভোটের কথা বলা হচ্ছে, গণভোট, জুলাই সনদ গ্রহণ করার ব্যাপারে বা বর্জন করার ব্যাপারে একটা গণভোট হবে, হানা ভোট। বিএনপি এই ভোটটা দিতে চাচ্ছে না। কেন? মূলত বিএনপির আশঙ্কা যে এই ভোটটা যদি হয়ে যায় গণভোট, এবং সেখানে হা ভোট যদি জয়যুক্ত হয়, এবং হবে ওইভাবে তৈরি করা হবে ম্যাটিকুলাসলি, দেয়ার ইজ নো ওয়ে 90%ও যদি না ভোট পড়ে, রাষ্ট্রযন্ত্র এমন একটা শক্তিশালী, তারা ইচ্ছা করে এটাকে হা ভোট বাড়াতে পারে 90% হা ভোট। তো এই জন্য হা ভোট যদি হয়ে যায়, জুলাই সনদ গৃহীত হলো, ওটাকে বলা হলো এটা বিপ্লবী সরকার, সংবিধানবাদ, এই সরকার আরো 5 বছর থাকবে, বিএনপির কিচ্ছু করার থাকবে না। এই জন্য বিএনপি আসলে এই নির্বাচনটা দিতে চাচ্ছে না। আর এই নির্বাচনটাকে করানো, অনুষ্ঠান করানো, এটা এনসিপি এবং জামাতের অস্তিত্বের বিষয়। আর ডক্টর মোহাম্মদ ইউনূসেরও এটা মানে নির্বাচন হওয়ার চাইতে এই গণভোট হওয়াটা, জাতীয় নির্বাচনের চাইতে গণভোট হওয়াটা তার জন্য স্বস্তিদায়ক, এবং বলতে গেলে কিছুটা হলো সেফ এক্সিটের ক্ষেত্রে অথবা সেফ এক্সিস্টেন্সের ক্ষেত্রে তার জন্য সুবিধাজনক। ফলে তিনি আবার চুপচাপ বসে আছেন। আর রাজনীতির ময়দানে সেই এনসিপি, জামাত, বিএনপি আগের মতো লড়াই সংগ্রাম শুরু করেছে। এখন সেই যে হানা ভোট সম্পর্কে লোকজন টিটকারি করে বলছে যে বিএনপির অস্তিত্ব তো হানা ভোটের মধ্যে। জিয়াউর রহমান সাহেব তার ক্যারিয়ার শুরু করেছিলেন, রাজনীতি শুরু করেছিলেন এই হানা ভোটের মাধ্যমে। তো যেটা দিয়ে পুরো মানে বিএনপির ইতিহাস রচিত হয়েছে, জিয়াউর রহমানের অস্তিত্ব যার মধ্যে রয়েছে, সেই হানা ভোট তো বিএনপি না করতে পারে না, কোনো অবস্থায় করতে পারে না। আর যদি বিএনপি এখানে না করে, না ভোট দেয়, ভোট হলে, আর সেই হানা ভোট মানে যাতে না হতে পারে এজন্য তারা নেতিবাচক আচরণ করে, তাহলে তাদের পরিণতি কি হবে? বলার চেষ্টা করেছেন যে তাদের অস্তিত্ব শুরু হয়েছিল হা ভোটের মাধ্যমে, না ভোটের মাধ্যমে। তাদের ইতিহাস, সংস্কৃতি যা কিছু আছে সব হানা ভোটের মাধ্যমে। এবং হানা ভোট না হলে জিয়াউর রহমান হতেন না, হানা ভোট না হলে বিএনপি হতো না। যে হানা ভোটের হায়ের মাধ্যমে বিএনপির জন্ম হয়েছে, এখন সেই বিএনপি যদি আবার না ভোটের কথা বলে আর হানা ভোট বাতিল করার জন্য শুধু না না নো নো বলতে থাকে, তাহলে এতেই বিএনপির পতন ঘটবে, বিএনপি শেষ। এবং এই কথা এখন রীতিমতো মশহুর হয়ে পড়েছে। আর এই কথার প্রেক্ষিতে ওই যে চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা, তুমি চাঁদ হতে যদি তবে দূরেই চলে যেতে, সেই বিখ্যাত গান, সৈয়দ শামসুল হকের সেই বিখ্যাত গান। তো সেই গানের মতো করে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের রাজনীতির অঙ্গনের চাঁদ। শুধু দেখা যায় দূর থেকে, আলোক, পূর্ণিমার আলোক, এর দ্বারা অবগাহন করা যায়, স্পর্শ করা যায় না, একে ওন করা যায় না। বিএনপি ওন করতে পারছে না, এনসিপি ওন করতে পারছে না। তিনি ভরা পূর্ণিমায় যার উপর আলোক বর্ষণ করেন, অমনি তার মাথা খারাপ হয়ে যায় এবং তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশংসা করতে থাকেন। আবার ভরা পূর্ণিমার যে প্রতিচ্ছবি তিনি যখন ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যান, চাঁদের মতো, একদিকে অমাবস্যা আর পূর্ণিমা পৃথিবীর অন্য যে প্রান্তরে চাঁদ আলোক বিকিরণ করে, সেখানে আনন্দের বন্যা বয়, আর যেখানে অমাবস্যা সেখানে আর্তচিৎকার শুরু হয়ে যায়, সমুদ্রে বন্যা হয়ে যায়, নদ নদীতে বন্যা হয়ে যায়, ভরা জোয়ার হয়ে যায়। বাংলাদেশের তদ্রুপ ডক্টর মোহাম্মদ ইউনূস যেদিকে ঝুঁকেন, হাসি দেন, ওইদিকে খুশির বন্যা, প্রশংসা ছুটতে থাকে, আনন্দের বন্যা ছুটতে থাকে। আর কোনো দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে গেলে মুহূর্তের মধ্যে সেখানে আর্তচিৎকার শুরু হয়, বাঁচাও বাঁচাও বাঁচাও। এখন ওনার যে দৃষ্টি যাদের উপর আছে তারা খুব উল্লাস করছেন, আর ওনার দৃষ্টি যাদের উপর নেই তারা আর্তচিৎকার শুরু করেছেন। এভাবেই বাংলাদেশের রাজনীতি চলছে। আর এই রাজনীতি কি আজীবন এইভাবে চলবে? ভবিষ্যতের মালিক একমাত্র আল্লাহই ভালো জানেন।